আচ্ছা, দ্রবণের আজকে সেকেন্ড ক্লাস শুরু করছি। আগের দিন হেনরিস ল দিয়ে শেষ করেছিলাম, হেনরিস লয়ের কিছু অ্যাপ্লিকেশন দিয়ে। আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বাষ্পোচ্চাপ বা ভেপার প্রেশার। প্রথমে আমরা তরলের বাষ্পোচ্চাপ কাকে বলছি সেটা জেনে নেব, তারপরে দ্রবণের সেই কনসেপ্টটা কী করে অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখব। ছবিতে প্রথমটা হচ্ছে একটা খোলা ভেসেল, তারপর একটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র। দুটো পাত্রেই খানিকটা করে তরল নেওয়া হয়েছে। বাষ্পোচ্চাপ পড়ার আগে জেনে নেওয়া দরকার যে বাষ্প কী। তরল যখন গ্যাসীয় বা বায়বীয় দশায় থাকে তখন আমরা তাকে বলি বাষ্প। যে কোনো উষ্ণতাতেই তরলের উপরিতল থেকে অল্প স্বল্প বাষ্প কিন্তু হতেই থাকে। তরলের অণু যখন তরল দশা থেকে বাষ্পীয় দশায় যায় তখন আমরা তাকে বলি বাষ্পায়ন বা ভেপারাইজেশন বা এভাপোরেশন যেটা রয়েছে। এবং বাষ্প যখন ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন তাকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। এখন এই বাষ্পায়ন আর ঘনীভবন দুটো হচ্ছে সম্পূর্ণ বিপরীত দুটো প্রক্রিয়া, ঠিক আছে। পরের যে ছবিটা আছে সেটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র। সেখানে খানিকটা তরল রয়েছে এবং তরলের উপরিতল থেকে বাষ্পায়ন হয় যে কোনো উষ্ণতায়, এটা আমাদের জানা। প্রথমে যখন আবদ্ধ পাত্রে তরলটা নেওয়া হয় তখন তরলের ওপরের যে ফাঁকা অংশটা সেখানে কোনো বাষ্প থাকে না, সে অংশটা ফাঁকা থাকে। আস্তে আস্তে কি হয়, আবদ্ধ পাত্র বা তার আশপাশ থেকে টেম্পারেচার নিয়ে তরল বাষ্পে পরিণত হতে শুরু করে। প্রথম দিকে এই বাষ্পায়ন দ্রুত ঘটে, কারণ যেহেতু ওপরের পোর্শনটা ফাঁকা। এখন এই বাষ্প কণাগুলো ইতস্তত ছুটে বেড়াতে শুরু করে বাষ্প হওয়ার সাথে সাথে। কখনো তারা নিজেদের মধ্যে ধাক্কা খায়, কখনো তরল পৃষ্ঠে ধাক্কা খায়। কিছু বাষ্পের কণা তরল পৃষ্ঠে ধাক্কা খেয়ে তরলে আবার প্রবেশ করে, যেটাকে আমরা বলছি ঘনীভবন। প্রথম দিকে বাষ্পায়নের রেটটা বেশি থাকে, ঘনীভবন কম থাকে, কিন্তু সময় যত আস্তে আস্তে বাড়ে বাষ্পায়নও বাড়তে থাকে, সঙ্গে ঘনীভবনও বাড়তে থাকে। এবং বাষ্পের পরিমাণ যত বাড়ে সংঘর্ষ তত বাড়ে, তত বেশি ঘনীভবনও ঘটতে থাকে। এভাবে এমন একটা সময় আসে যখন যে হারে বাষ্পায়ন হয় সেই হারেই কিন্তু ঘনীভবন হয়, অর্থাৎ দুটো প্রসেসের রেট ইকুয়ালি চলতে থাকে। সেই মোমেন্টটাকে বা সেই সময়টাকে আমরা বলি গতিশীল সাম্যাবস্থা তৈরি হয়েছে সিস্টেমে, ঠিক আছে। এবং সেই অবস্থায় পাত্রের বাষ্পকে বলা হয় সম্পৃক্ত বাষ্প। এবং সেই বাষ্প পাত্রের দেওয়ালে যে চাপ প্রযুক্ত বা প্রয়োগ করে তাকে আমরা বলছি বাষ্পচাপ। কাকে বলছি বাষ্পচাপ? কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি আবদ্ধ পাত্রে রাখা তরল এবং তরলের ওপরে যে বাষ্প তারা যদি সাম্য অবস্থায় থাকে তখন পাত্রের দেওয়ালে ওই বাষ্প দ্বারা প্রযুক্ত চাপকে বলা হচ্ছে বাষ্পচাপ। বাষ্পচাপের ডেফিনেশন করতে হবে এবং এই ডেফিনেশনে কনস্ট্যান্ট টেম্পারেচার কথাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু বাষ্পায়নের হারও পাল্টে যায়। এখন যেটাকে আমরা গতিশীল সাম্যাবস্থায় আছে বলতে পারছি সিস্টেমটা, যদি পরক্ষণেই আমরা টেম্পারেচার চেঞ্জ করে দিই তখন এই অবস্থাটাকে কিন্তু আর সাম্যাবস্থা বলতে পারবো না, কারণ উষ্ণতার পরিবর্তনে বাষ্পায়নের হারও কিন্তু পাল্টে যাবে। তাহলে এটা দেখছি লিকুইডের ভেপার প্রেশার কাকে বলা হচ্ছে সেটা জানলাম। নেক্সট দেখব যে এই তরলের বাষ্পচাপ কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে। 1 নম্বর দেখাচ্ছে তরলের প্রকৃতি কিভাবে হচ্ছে। যে সমস্ত তরলের আন্তরাণবিক আকর্ষণ বল কম থাকে, যদি অণুদের মধ্যে আকর্ষণ বল কম থাকে তারা তত বেশি উদ্বায়ী হয়। যে যত বেশি উদ্বায়ী তাদের বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রবণতা তত বেশি, আর যত বেশি বাষ্পে রূপান্তরিত হবে তত বেশি বাষ্পোচ্চাপ হবে। কাজেই যে সমস্ত তরলে অণুদের মধ্যে আকর্ষণ বল কম তাদের ক্ষেত্রে বাষ্পোচ্চাপ বেশি হয়। এখানে 3টে এক্সাম্পল রয়েছে, ইথার, ইথানল আর জল। ইথারের ক্ষেত্রে আকর্ষণ বল সবচেয়ে কম হয় আর জলের ক্ষেত্রে আকর্ষণ বল সবচেয়ে বেশি হয়, যেহেতু স্ট্রং হাইড্রোজেন বন্ড থাকে।
তাহলে ইথারের ক্ষেত্রে যদি আকর্ষণ বল সবচেয়ে কম হয় তাহলে ইথার তত বেশি উদ্বায়ী এবং ইথারের ক্ষেত্রে বাষ্পোচ্চাপও সবচেয়ে বেশি, এবং জলের ক্ষেত্রে যেহেতু আকর্ষণ বল কম সে কারণে জলের বাষ্পোচ্চাপ সবচেয়ে কম তিনটের মধ্যে। নেক্সট টপিক হচ্ছে উষ্ণতা। উষ্ণতার ওপরও তরলের বাষ্পোচ্চাপ নির্ভর করে। কিভাবে? উষ্ণতা যত আমরা বাড়াবো তরলের অণুর গতিশক্তি তত বৃদ্ধি পাবে। গতিশক্তি বাড়া মানেই অণুগুলোর বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রবণতা তত বেশি বাড়ে। এখন উষ্ণতা বৃদ্ধিতে তাহলে বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা যদি বাড়ে তাহলে বাষ্পচাপও বৃদ্ধি পাবে, কাজে উষ্ণতা বৃদ্ধিতে তরলের বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই আমরা জেনে নিলাম যে তরলের বাষ্পচাপ কি, মানে ভেপার প্রেশার কাকে বলছি, আর কোন বিষয়গুলো ভেপার প্রেশারকে নিয়ন্ত্রণ করছে। এই ভেপার প্রেশারই আমরা এবার দেখব দ্রবণের ক্ষেত্রে কিভাবে হচ্ছে। সলিউশন, যেখানে দ্রাব্য আর দ্রাবক উভয়ই থাকবে। দু ধরনের সলিউশন এখানে দেখানো হচ্ছে। এক নম্বর হচ্ছে যেখানে দ্রাবক হলো তরল আর দ্রাব হচ্ছে কঠিন এবং অনুদ্বায়ী, উদ্বায়ী নয়। আর সেকেন্ড টাইপ দেখানো হচ্ছে যে দ্রাবক হচ্ছে তরল আর দ্রাবও হলো তরল কিন্তু দুজনেই উদ্বায়ী। ঠিক আছে, প্রথম টাইপের ক্ষেত্রে দেখে নিই। আমরা জানি যে বাষ্পর ক্ষেত্রে কেবলমাত্র দ্রাবকের কণাই কন্ট্রিবিউট করবে প্রথম ক্ষেত্রে, যেহেতু বলা আছে দ্রাবকটাই তরল এবং দ্রাবটা হচ্ছে কঠিন এবং অনুদ্বায়ী। কঠিন আর অনুদ্বায়ী বলে দ্রাবের কণা তো বাষ্প তৈরি করবে না, কেবলমাত্র তরল দ্রাবকই বাষ্পে অংশগ্রহণ করবে। প্রথম ছবিটা একটু দেখে নিই। দুটো কন্টেনার রয়েছে। প্রথম কন্টেনারটা হচ্ছে নিচে লেখা রয়েছে পিওর, মানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের ছবি প্রথম কন্টেনার। আর সেকেন্ড কন্টেনার হচ্ছে উইথ সলিউট, মানে এখানে দ্রাবকের সঙ্গে দ্রাবও যোগ হচ্ছে, মানে এটা একটা দ্রবণ। তাহলে প্রথমটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক আর সেকেন্ডেরটা হচ্ছে শুধু দ্রবণ, দ্রাব আর দ্রাবক দুজনেই রয়েছে। এখন যদি আমরা একটা একক ক্ষেত্রফল মনে মনে কল্পনা করে নিই, সেই একক ক্ষেত্রফল যদি বিশুদ্ধ দ্রাবকের কন্টেনারের ক্ষেত্রে আমরা ইমাজিন করি তাহলে কি হবে? একক ক্ষেত্রফলের মধ্যে কিছু দ্রাবকের কণা প্রবেশ করবে। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে একটা ইউনিট স্কোয়ারে 5টা দ্রাবকের কণা রয়েছে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। সেই একই ইউনিট স্কোয়ার যদি আমি সেকেন্ড কন্টেনারে নিয়ে চলে আসি, সেখানে কিন্তু আর 5টা দ্রাবকের কণা থাকবে না, সেখানে সংখ্যা কমে যাবে। হয় সেখানে 4টে দ্রাবক কণা থাকবে, সঙ্গে একটা দ্রাবর কণা যুক্ত হবে, কারণ সেকেন্ড কন্টেনারে কিন্তু দ্রাবের কণাও অ্যাড হয়েছে। কাজেই যে কোনো আমরা ইউনিট স্কোয়ারই কল্পনা করি না কেন সেখানে কিন্তু দ্রাবের কণাও খানিকটা অংশ দখল করে থাকবে। তো ধরে নিলাম সেখানে 3টে দ্রাবক কণা আর 2টো দ্রাবের কণা রয়েছে। এখন যেহেতু বলে দেওয়া হয়েছে দ্রাব হচ্ছে কঠিন এবং অনুদ্বায়ী, সেহেতু ওরা বাষ্প গঠন করবে না। তাহলে বাষ্প গঠন করবে কারা? শুধুমাত্র দ্রাবকের কণা। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যেখানে 5টা দ্রাবক কণা বাষ্পীভূত হচ্ছে, সেখানেই দ্রবণের ক্ষেত্রে আমরা কটা দ্রাবক কণাকে পাচ্ছি বাষ্পীভূত হওয়ার জন্য? অনলি 3। তাহলে বোঝা যাচ্ছে যে দ্রবণের পৃষ্ঠতল থেকে তুলনামূলকভাবে কম সংখ্যক দ্রাবক অণু বাষ্পে পরিণত হচ্ছে। অন্যভাবে বলা যায় কি, দ্রবণের বাষ্পোচ্চাপ বিশুদ্ধ দ্রাবকের চেয়ে কম হচ্ছে। এই ঘটনাকে আমরা বলি বাষ্পোচ্চাপের অবনমন বা লোয়ারিং অফ ভেপার প্রেশার। ঠিক আছে, নেক্সট যে টাইপটা দেখছি যেখানে দুজনেই হচ্ছে তরল, অর্থাৎ দ্রাবকও তরল, দ্রাবও হচ্ছে তরল এবং সঙ্গে উদ্বায়ী। তাহলে উদ্বায়ী কথার মানেই হচ্ছে তারা কিন্তু দুজনেই বাষ্প গঠনে অংশগ্রহণ করবে। ছবিটা দেখে নিই। এখানে দুটো কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, একটা যদি দ্রাবক হয় আর একটা যদি দ্রাব হয়, এবং তাদের মোল ভগ্নাংশগুলো যদি XA আর XB হয়, তাহলে আমরা আগের দিন
পড়েছিলাম মোল ভগ্নাংশ পড়তে গিয়ে যে যতগুলোই উপাদান থাকুক না কেন তাদের মোল ভগ্নাংশের যোগফল সবসময় আমরা ধরে নেব 1। ঠিক আছে, তাহলে এখানে XA + XB = 1। এখন কথা হচ্ছে বাষ্প গঠনের সময় কিন্তু এই দু ধরনের কণাই অংশগ্রহণ করবে এবং সেক্ষেত্রে দ্রবণের যে মোট বাষ্পচাপ হবে অর্থাৎ ক্যাপিটাল P সেটা কার সঙ্গে সমান হবে? উপাদান দুটির আংশিক চাপের যোগফলের সমান হবে, অর্থাৎ PA + PB। এই কনসেপ্টটা আমরা পাচ্ছি ডাল্টনের আংশিক চাপের সূত্র থেকে, যেটা ক্লাস 11-এ তোমরা পড়ে এসেছো। সে কারণে আমরা লিখছি ক্যাপিটাল P সমান হচ্ছে PA + PB। ঠিক আছে, তাহলে আমরা দু ধরনের দ্রবণ দেখলাম, যে ক্ষেত্রে এক ধরনের হচ্ছে দুটোই তরল এবং উদ্বায়ী বলে তারা দুজনেই বাষ্পচাপে অংশগ্রহণ করছে, এবং একটা টাইপ পেলাম যেখানে দ্রাবক হচ্ছে শুধুমাত্র তরল আর দ্রাবক কঠিন হওয়ার কারণে তারা অনুদ্বায়ী হওয়ার কারণেও তারা বাষ্পচাপে অংশগ্রহণ করছে না, শুধুমাত্র দ্রাবকই পার্টিসিপেট করছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা মূলত দেখছি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা দ্রবণের বাষ্পচাপের মান অপেক্ষাকৃত কম হয়ে যাচ্ছে, এবং এই সংক্রান্ত একটা সূত্র আমাদের পড়তে হবে, সেটা হলো রাউল্টস ল। বিজ্ঞানী রাউল্ট একটা সূত্র দেন, সেই সূত্রে বলা হয় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের বাষ্পচাপ কার সঙ্গে সমান হয়? বিশুদ্ধ দ্রাবকের যা বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান হয়। কেমন? এখানে এক্সপ্রেশন যেটা দেওয়া হয়েছে P = x1 × P0। x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ যেটা দ্রবণে উপস্থিত আছে, P0 হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা টোটাল যে দ্রবণের বাষ্পচাপ সেটা পাবো রাউল্টের সূত্র অনুযায়ী, এবং গোটা প্রসেসটাতেই উষ্ণতা কিন্তু নির্দিষ্ট থাকতে হবে, কনস্ট্যান্ট টেম্পারেচার। এই এক্সপ্রেশনকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে করব? এখানে দেখো দুটো অ্যাক্সিস আমরা এঁকেছি। এক্স অ্যাক্সিসে x1 প্লট করেছি, x1 মানে হচ্ছে মোল ভগ্নাংশ, আর ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি বাষ্পচাপ P। এবারে দুটো পয়েন্ট আমরা এক্স অ্যাক্সিসে পেয়েছি, যেখানে প্রথম ও বিন্দুতে পাচ্ছি x1 = 0, x1কে 0 ধরে নিয়েছি, আর একটা x1-এর মান পাচ্ছি x1 = 1। তাহলে x1-এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। আমরা এই এক্সপ্রেশনে যদি x1 = 0 বসাই তাহলে P এর মান কত পাবো? 0। তাহলে গ্রাফেও তেমনি হয়েছে, x1 = 0-তে গ্রাফ শুরু হয়েছে ও বিন্দু থেকে, P = 0। যদি x1 = 1 বসাই তাহলে P এর মান পাবো P0। ঠিক আছে, x1 = 1 বিন্দুতে আমরা P এর মান প্লট করেছি P0-এ। তাহলে ও থেকে গ্রাফ স্টার্ট হয়ে P0-এ গিয়ে শেষ হয়েছে। যে স্ট্রেট লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে রাউল্টস ল-এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কি ভার্সেস কি? দ্রবণের বাষ্পচাপ বনাম দ্রাবকের মোল ভগ্নাংশের লেখচিত্র পাচ্ছি এটা। ক্লিয়ার? তাহলে রাউল্টস ল আমরা দেখলাম প্রথম এক ধরনের দ্রবণের ক্ষেত্রে, যেখানে দ্রাবক হচ্ছে তরল আর দ্রাবক হচ্ছে কঠিন এবং অনুদ্বায়ী। সেকেন্ড ধরনের দ্রবণের ক্ষেত্রেও আমরা দেখে নেব যে রাউল্টস ল কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, যেখানে দুটোই হচ্ছে তরল, দ্রাবও তরল, দ্রাবকও তরল। দুটো উদ্বায়ী তরল আমরা ধরে নিচ্ছি, একটা A একটা B। ঠিক আছে, তাহলে বাষ্পীয় দশায় A আর B উভয়ই কিন্তু বাষ্প গঠনে অংশগ্রহণ করবে। তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় রাউল্টের সূত্র অনুযায়ী আর ডাল্টনের অংশচাপ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারছি যে ক্যাপিটাল P = PA + PB, যেখানে ক্যাপিটাল P হচ্ছে মোট দ্রবণের বাষ্পচাপ, আর PA হলো এর তরলের আংশিক চাপ, আর PB হলো B তরলের আংশিক চাপ। এবারে রাউল্টের সূত্র আমরা অ্যাপ্লাই করছি। রাউল্টের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি PA = XA PA0, আর PB = হচ্ছে XB PB0।
যেখানে এক্স এ আর এক্স বি হলো এ আর বি এর মোল ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে এই পি আর পিবির মান যদি আমরা ওপরের ইকুয়েশনে প্লেস করি তাহলে সেখান থেকে আমরা পি এর ভ্যালু পাচ্ছি পি ইকুয়াল টু এক্স এ পি এ নট প্লাস এক্স বি পিবি নট। এবারে আমরা গ্রাফ প্লট করব। কি করে করব? এখানে গ্রাফে তিনটে টোটাল গ্রাফ পাচ্ছি, একটা হচ্ছে গ্রিন কার্ভ, একটা হচ্ছে পিঙ্ক কার্ভ, একটা হচ্ছে ব্ল্যাক কার্ভ। প্রথমে গ্রিনটা কি করে আঁকলাম সেটা আমি এক্সপ্লেন করছি, তোমরা গ্রিন ক্যালকুলেশনে চোখ রাখবে। আচ্ছা, এখানে ইকুয়েশন রয়েছে পি এ ইকুয়াল টু এক্স এ পি এ নট। যদি এক্স এ ইকুয়াল টু 0 হয় তাহলে পি এর ভ্যালু কী পাবো? 0। যদি এক্স এ ইকুয়াল টু 1 হয় তাহলে পি এর ভ্যালু পাবো পি এ নট। ক্লিয়ার? গ্রাফে চলে আসি। ও বিন্দুতে এক্স এ ইকুয়াল টু 0 ধরেছি আর এক্স বিন্দুতে এক্স এ ইকুয়াল টু 1 ধরেছি। এক্স এ ইকুয়াল টু 0তে পি এর মান পেয়েছি 0, কাজেই আমরা ও থেকে গ্রাফ শুরু করেছি। আর এক্স এ ইকুয়াল টু 1-এ আমরা পি এর ভ্যালু পেয়েছি পি এ নট, যেটা আমরা ওয়াই বিন্দুতে প্লট করেছি। ও ওয়াই যুক্ত করেছি, তাহলে যে স্ট্রেট লাইনটা আমরা পেলাম, যে ইকুয়েশনের জন্য পেলাম, সেই ইকুয়েশনটাকে স্ট্রেট লাইনের ওপর আমরা লিখেছি পি এ ইকুয়াল টু এক্স এ পি এ নট। ক্লিয়ার? নেক্সট যাচ্ছি পিঙ্ক যে গ্রাফটা রয়েছে সেটায়। তো তোমরা পিঙ্ক ক্যালকুলেশন দেখো। পিবি ইকুয়াল টু এক্স বি পিবি নট। এখানে এক্স বির দুটো ভ্যালু, এক্স বি হচ্ছে একটা 0, একটা হচ্ছে 1। এক্স বি যখন 0 তখন পিবি হচ্ছে 0, এক্স বি যখন 1 তখন ভ্যালু বসিয়ে দেখবে পিবির মান আসবে পিবি নট। এবার গ্রাফে যাই, গ্রাফে প্লট করব। ও আর এক্স বিন্দুতে চোখ রাখো। এক্স বিন্দুতে আমরা ধরে নিয়েছি এক্স বি ইকুয়াল টু 0, সেখানে পিবি হচ্ছে 0, কাজেই এক্স বিন্দু থেকে আমাদের গ্রাফ স্টার্ট হয়েছে। নেক্সট হচ্ছে ও বিন্দু। ও বিন্দুতে এক্স বির ভ্যালু হচ্ছে 1, এক্স বি যখন 1 পিবির ভ্যালু হচ্ছে পিবি নট, যেটা আমরা জেড বিন্দুতে প্লট করেছি পিবি নট। তাহলে এক্স আর জেড যদি যুক্ত করি তাহলে যে স্ট্রেট লাইনটা পাচ্ছি, যে ইকুয়েশনের জন্য পাচ্ছি পিবি ইকুয়াল টু এক্স বি পিবি নট, সেটা ওপরে লেখা হয়েছে। এরপরে হলো যে ব্ল্যাক কার্ভ রয়েছে সেটা। গ্রাফের নিচে যে ক্যালকুলেশনটা আছে সেটা দেখো। এটা হচ্ছে টোটাল যে বাষ্পচাপ তার এক্সপ্রেশন ছিল এটা, মানে আগে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করেছি। পি ইকুয়াল টু এক্স এ পি এ নট প্লাস এক্স বি পিবি নট। এখানে দুটো বিন্দুই আমরা দেখব ও আর এক্স। ও বিন্দুতে আমাদের যা যা ভ্যালু আছে, এক্স এ ইকুয়াল টু 0 আর এক্স বি ইকুয়াল টু 1, এই দুটো ভ্যালু আমরা ইকুয়েশনে পুট করব। পুট করলেই দেখবে পি এর ভ্যালু বেরোচ্ছে পিবি নট। তাহলে এই দুটো ভ্যালুর জন্য, এক্স এ আর এক্স বির এই দুটো ভ্যালুর জন্য ও বিন্দুতে আমরা পি যদি প্লট করি তাহলে পিবি নটকে আমরা কোন বিন্দুতে পাচ্ছি? জেড বিন্দুতে। কেমন? নেক্সট হচ্ছে এক্স বিন্দু। এক্স বিন্দুতে আমাদের এক্স এ আর এক্স বির যা ভ্যালু আছে, এক্স ইকুয়াল টু 1 আর এক্স বি হচ্ছে 0, এই দুটো ভ্যালুকে যদি ইকুয়েশনে আমরা প্লেস করি তাহলে পি এর যে এক্সপ্রেশন পাবো পি ইকুয়াল টু হচ্ছে পি এ নট। ঠিক আছে? তাহলে এক্স বিন্দুতে এই দুটো ভ্যালুর জন্য পি আমরা পি এ নট পাচ্ছি, পি এ নটকে আমরা ওয়াই বিন্দুতে প্লেস করেছি। তাহলে এক্স জেড আর ওয়াই এবারে যোগ করেছি, যে স্ট্রেট লাইন পেয়েছি, যে ইকুয়েশনের জন্য পেয়েছি, সেই ইকুয়েশনটা ওপরে লেখা হয়েছে পি ইকুয়াল টু এক্স এ পি এ নট প্লাস এক্স বি পিবি নট। আশা করি বোঝা গেছে গ্রাফটা কি করে হলো। ওয়াই অ্যাক্সিস বরাবর বাষ্পচাপ প্লট করা হয়েছে আর এক্স অ্যাক্সিস বরাবর মোল ভগ্নাংশ প্লট করা হয়েছে। তাহলে এই যে টোটাল গ্রাফটা পেলাম, এটা হলো তরল দ্রাবক এবং তরল দ্রাবের ক্ষেত্রে রাউল্টস ল কীভাবে অ্যাপ্লাই হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। ক্লিয়ার? নেক্সট আমরা যে টপিকটায় যাব সেটা হচ্ছে আদর্শ দ্রবণ কি জানবো, অনাদর্শ দ্রবণ কাকে বলে এবং অ্যাজিওট্রপ কাকে বলছি সেটা জেনে নেব।
আদর্শ দ্রবণ কাকে বলে? যে দ্রবণ যে কোনো উষ্ণতা এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে। রাউল্টের সূত্র মানেই আমরা এক্সপ্রেশন জানি কি, PA ইকুয়াল টু XA PA নট, PB ইকুয়াল টু XB PB নট। দুটোর একটা দ্রাবকের জন্য একটা দ্রাবের জন্য, A হলো দ্রাবক, B হলো দ্রাবক বা উল্টোটা। তো সেই ধরনের দ্রবণকে আমরা বলছি আদর্শ দ্রবণ, যারা যে কোনো উষ্ণতা এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আর একটা ইম্পর্টেন্ট শর্ত আছে, এখানে 3টে কম্বিনেশন দেখানো হয়েছে, দ্রাবক দ্রাবক, দ্রাব দ্রাব এবং দ্রাব দ্রাবক। এই কম্বিনেশনগুলো কি? এগুলো হচ্ছে একটা দ্রাবকের অণুর সঙ্গে একটা দ্রাবকের অণুর যে আকর্ষণ বল, একটা দ্রাবের অণুর সঙ্গে আর একটা দ্রাবের অণুর সেই আকর্ষণ বলই হতে হবে। আবার একটা দ্রাবের অণুর সঙ্গে আর একটা দ্রাবকের অণুর সেম আকর্ষণ বল হতে হবে। অর্থাৎ এই 3টে কম্বিনেশনের আকর্ষণ বল যদি সমান হয় তাহলেই একমাত্র সেই দ্রবণ আদর্শ দ্রবণের মতন আচরণ করবে। তাহলে দুটো শর্ত, একটা হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলবে যে কোনো উষ্ণতায় যে কোনো গাঢ়ত্বে, আর একটা হচ্ছে এই 3টে কম্বিনেশনে কিন্তু আকর্ষণ বলের মান সমান হতে হবে, তাহলেই তারা হবে আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য কি আছে? 1 নম্বর তো পেলাম রাউল্টের সূত্র মেনে চলছে। 2 নম্বর হচ্ছে দ্রবণ প্রস্তুতির সময় তাপ উৎপন্ন হতে পারে, শোষিত হতে পারে, কিন্তু আদর্শ দ্রবণের ক্ষেত্রে এটার কোনোটাই হবে না, তাপ উৎপন্নও হবে না, শোষিতও হবে না, অর্থাৎ এনথালপি হবে 0। কেমন? আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উৎপন্ন দ্রবণের আয়তনের মান উপাদানের মোট আয়তনের সমান হবে। অর্থাৎ আমরা যদি 10 লিটার একটা তরলের সঙ্গে অন্য 10 লিটার কোনো তরল মেশাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্স্যাক্ট 20 লিটার দ্রবণই পেতে হবে, তবেই আমরা সেই দ্রবণকে আদর্শ দ্রবণ বলতে পারবো। যদি আমাদের সেটা 19.5 লিটার হয়, সেটা আদর্শ দ্রবণ হবে না। কেমন? তাহলে ডেল্টা ভি মিক্স ইকুয়াল টু 0 হতে হবে। এই হলো আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণের খুব বেশি উদাহরণ হয় না, কারণ বাস্তবে কোনো দ্রবণই সম্পূর্ণ আদর্শ দ্রবণের মতন আচরণ করে না। তো সেক্ষেত্রে উদাহরণ খুবই কম, যে কোনো দুটো উদাহরণ মনে রেখে দেবে, টেক্সট বইতে আরও আছে। এখানে বেঞ্জিন টলুইন, ইথাইল ব্রোমাইড, ইথাইল ক্লোরাইড কম্বিনেশন নেওয়া হয়েছে। এছাড়াও ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন কম্বিনেশন আছে, এন হেপটেন, এন হেক্সেন, যে যার সুবিধা মতন দুখানা এক্সাম্পল মনে রাখবে। নেক্সট হচ্ছে অনাদর্শ দ্রবণ। যেগুলো আদর্শ দ্রবণে দেখলাম সেগুলো না হলেই সেটা অনাদর্শ দ্রবণ। যেরকম 1 নম্বর হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলে না। আদর্শ দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলছিল, অনাদর্শ দ্রবণ মানে না। 2 নম্বর হচ্ছে যে 3টে কম্বিনেশন দেখিয়েছিলাম যাদের ক্ষেত্রে আকর্ষণ বল সমান হচ্ছিল আদর্শ দ্রবণের ক্ষেত্রে, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বল তাদের ভিন্ন হবে। আর 3 নম্বর হচ্ছে ডেল্টা এইচ নট ইকুয়াল টু 0, মানে এনথালপি নট ইকুয়াল টু 0, মানে হচ্ছে দ্রবণ তৈরির সময় তাপ উৎপন্ন হতে পারে, তাপ শোষিত হতে পারে। আদর্শ দ্রবণের ক্ষেত্রে এগুলো হচ্ছিল না, অনাদর্শতে হবে। যেরকম জলের মধ্যে যদি আমরা চিনি মেশাই, তাহলে যে চিনির জলটা আমরা পাই সেটা হাত দিয়ে আমরা ছুঁয়েই বুঝতে পারি যে গ্লাসটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে বা টেম্পারেচার ফল করেছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে? তাপ শোষিত হচ্ছে। তো সেটা একটা অনাদর্শ দ্রবণের মতন আচরণ করে। নেক্সট হচ্ছে ডেল্টা ভি নট ইকুয়াল টু 0, মানে হলো দুটো তরল যখন আমরা মিক্স করছি আয়তনের ডিফারেন্স হবে। দুটো তরল আমরা যে আয়তনে মেশাবো এক্স্যাক্ট সেই আয়তনের দ্রবণ আমরা নাও পেতে পারি, এবং না পেলে তখনই সেটাকে আমরা অনাদর্শ দ্রবণ বলবো। যেরকম 20 লিটার একটা তরলের সঙ্গে যদি 20 লিটার অপর একটা তরল মেশাই, সেক্ষেত্রে যদি আমরা 39.5 লিটার টোটাল সলিউশন পাই, তখন আমরা তাকে অনাদর্শ বলতে পারি। যদি এক্স্যাক্ট 40 লিটার পাই, তখন কিন্তু সে অনাদর্শ নয়, তখন হয়ে যাবে সে আদর্শ দ্রবণ। ঠিক আছে?
বাস্তবে প্রায় সব দ্রবণই অনাদর্শ দ্রবণের মতনই আচরণ করে, সুতরাং অনাদর্শ দ্রবণের এক্সাম্পল প্রচুর, যে কোনো দুটো ইচ্ছামতো মনে রাখবে। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে গ্রাফ দেখে নেব কীরকম হচ্ছে। যেহেতু অনাদর্শ দ্রবণের দ্রবণ রাউলস ল মেনে চলছে না, বা অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা বাষ্পচাপের যে বাস্তব মানটা পাচ্ছি সেটা রাউল্ট সূত্র থেকে যে মানটা পাচ্ছি তার সঙ্গে ডিফার করে, এবং সেই কারণেই তো আমরা দ্রবণকে অনাদর্শ বলছি, যে অনাদর্শ দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না। সেই যে ডিফার করছে অর্থাৎ চ্যুতিটা দেখাচ্ছে, সেই চ্যুতি দু রকমের হয়। এক নম্বর হচ্ছে ধনাত্মক বিচ্যুতি, আর 2 নম্বর হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি কখন হচ্ছে? যদি কোনো দ্রাবকের মধ্যে আমরা এমন দ্রাবক প্রবেশ করাই যাতে তাদের আন্তরাণবিক বল কমে যায়। কোনো দ্রবণ তৈরির সময় যদি আমরা দ্রাবকের মধ্যে এমন দ্রবের প্রবেশ ঘটাই তাতে আন্তরাণবিক বল যদি কমে যায়, তখন সেটা হয় ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ। আন্তরাণবিক আকর্ষণ বল কমে গেলে কি হবে? বাষ্পচাপ বৃদ্ধি পাবে। কারণ কি? অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, তাহলে তাদের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বাড়বে। বাষ্পে বেশি পরিণত হলেই বাষ্পচাপ বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে দ্রবণের আয়তন বাড়বে, কারণ অণুরা যদি পরস্পর থেকে দূরে সরে যায় সেটা কিন্তু দ্রবণের আয়তন বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ ডেল্টা ভি গ্রেটার দ্যান 0 হবে বা পজিটিভ হবে। আর 3 নম্বর হচ্ছে এক্ষেত্রে তাপ শোষিত হবে। কোনো সিস্টেমের যদি তাপ শোষিত হয় তো আমরা সেক্ষেত্রে এনথালপিকে পজিটিভ ধরে নিই। ক্লিয়ার? তাহলে এই আচরণগুলো করলে সেই ধরনের অনাদর্শ দ্রবণ কিন্তু ধনাত্মক বিচ্যুতি দেখায়। এখন যেহেতু ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ বাষ্পচাপের বৃদ্ধি প্রদর্শন করে, সেক্ষেত্রে তাহলে গ্রাফে কি এফেক্ট পড়বে? আমরা একটু আগে যে গ্রাফটা শিখে এলাম সেটা আমরা শিখেছিলাম রাউলস ল থেকে এক্স্যাক্ট যে ভ্যালু পাচ্ছি তার বেসিসে। এখানে সেটা ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। ডটেড লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অরিজিনাল যে গ্রাফটা রাউলস ল থেকে পাচ্ছিলাম। এখন যেহেতু বাষ্পচাপের বৃদ্ধি ঘটছে সেহেতু আমরা এই ডটেড লাইনের কার্ভটা আর পাচ্ছি না, সেখানে আমরা যে কার্ভটা পাচ্ছি সেটা হচ্ছে উত্তল কার্ভ। 3টে যে গ্রাফ রয়েছে 3টে গ্রাফেই দেখো খানিকটা করে উত্তল কার্ভ আমরা পেয়েছি, যেহেতু বাষ্পচাপের বৃদ্ধি ঘটছে। এবং সেই মতন আমরা ইকুয়েশনগুলোকেও লিখেছি, PA গ্রেটার দ্যান XA PA নট এবং PB গ্রেটার দ্যান XB PB নট। ক্লিয়ার? তাহলে ধনাত্মক বিচ্যুতির জন্য গ্রাফ আমরা উত্তল প্রকৃতির পাচ্ছি। ঋণাত্মক বিচ্যুতিতে কি হচ্ছে? ধনাত্মক বিচ্যুতিতে আমরা বাষ্পচাপ বেশি পাচ্ছিলাম, ঋণাত্মকে কম পাবো। কি করে পাবো? এক্ষেত্রে দ্রাবকের মধ্যে যদি এমন দ্রাবক প্রবেশ করানো হয় যে তাদের আন্তরাণবিক বল বেড়ে যায়, আন্তরাণবিক আকর্ষণ বলটা বৃদ্ধি পায়। এখন আকর্ষণ বল বৃদ্ধি পেলেই অণুরা পরস্পর কাছাকাছি আসবে, বাষ্প তৈরি হওয়ার প্রবণতাটা কমবে, বাষ্প কম তৈরি হলেই বাষ্পচাপ হ্রাস পাবে। তাহলে যে বাষ্পচাপটা আমরা ঋণাত্মক বিচ্যুতিযুক্ত অনাদর্শ দ্রবণ থেকে পাবো সেটা রাউল্টের সূত্রের যে নির্ণীত বাষ্পচাপ সেটা অপেক্ষা কম হবে। সেকেন্ড হচ্ছে যদি অণুদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বেড়ে যায় তাহলে অণুরা কাছাকাছি আসবে, ফলে দ্রবণের আয়তন কিন্তু কমবে। অর্থাৎ দুটো তরল যখন আমরা মিক্স করব তখন যে সলিউশনটা পাবো তার টোটাল আয়তন কিন্তু উপাদান তরলগুলোর আয়তনের মোট আয়তনের তুলনায় কম হবে, অর্থাৎ ডেল্টা ভি লেস দ্যান 0 বা নেগেটিভ হবে। 3 নম্বর হচ্ছে এক্ষেত্রে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এনথালপি লেস দ্যান 0 বা নেগেটিভ আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে? সিস্টেমে তাপ উৎপন্ন হলে তো এনথালপি নেগেটিভ হয়। আচ্ছা, গ্রাফে কি পাচ্ছি? গ্রাফে আগেরটায় ছিল বাষ্পচাপ বৃদ্ধি হয়েছিল বলে উত্তল পেয়েছিলাম, এক্ষেত্রে বাষ্পচাপ হ্রাস হচ্ছে বলে আমরা অবতল কার্ভ পাবো। এবং সেই মতন আমরা ইকুয়েশনগুলোকেও লিখেছি,
PA less than XA PA naught, PB less than XB PB naught। ডটেড লাইন দিয়ে অরিজিনাল কার্ভটা রয়েছে, আর অবতল দিয়ে যেটা বোল্ড লাইন দিয়ে দেখানো হয়েছে সেটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতিযুক্ত অনাদর্শ দ্রবণের জন্য যে কার্ভটা পাচ্ছি সেটা। তাহলে এই হয়ে গেল অনাদর্শ দ্রবণের দুরকম ভ্যারাইটি, একটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতিযুক্ত, একটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতিযুক্ত। নেক্সট আমরা পড়ব অ্যাজিওট্রোপ। অ্যাজিওট্রোপকে বলা হয় স্থির স্ফুটনাঙ্কী মিশ্রণ। কাকে বলছি অ্যাজিওট্রোপ? যখন দুটো তরলকে মেশানো হচ্ছে, একটা মিশ্রণ আমরা পাচ্ছি, ধরে নিলাম একটা তরল হচ্ছে জল আর একটা তরল হচ্ছে ইথানল। এখন আমরা জানি জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দুটো তরলকে যদি মেশানো হয় এবং সেই মিশ্রণকে যদি আমরা তাপ দিতে শুরু করি, তাপ বাড়তে বাড়তে যখন 78.3 ডিগ্রিতে পৌঁছবে তখন ইথানল ফুটতে শুরু করবে, স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে। তাপ আরও বাড়তে বাড়তে যখন 100তে পৌঁছবে তখন জল ফুটতে শুরু করবে। এরকমটাই হওয়ার কথা। কিন্তু দেখা গেছে এই জল আর ইথানলকে যদি এমন একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো যায় বা এমন একটা সংযুক্তিতে পরস্পরকে মেশানো যায়, তাহলে এই মিশ্রণ, জল আর ইথানলের মিশ্রণ একটা নির্দিষ্ট উষ্ণতাতে একসাথে ফুটতে শুরু করে এবং সেটা হচ্ছে দুজনের ক্ষেত্রেই 78.1 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা বলছি অ্যাজিওট্রোপ, যেটা হচ্ছে অ্যাজিওট্রোপের স্ফুটনাঙ্ক 78.1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেক্ষেত্রে কিন্তু ওরা আর আলাদা উষ্ণতায় ফুটবে না, ওরাই একই উষ্ণতায় দুজনে একসাথে ফুটতে শুরু করবে। তাহলে দুটো তরলের মিশ্রণ যখন একটা নির্দিষ্ট উষ্ণতায় ফোটে তাকে আমরা বলছি অ্যাজিওট্রোপ। অ্যাজিওট্রোপের আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এরা তরলের মিশ্রণে যে অনুপাতে থাকে, যখন এরা বাষ্প তৈরি করে সেই বাষ্পের মধ্যেও কিন্তু এরা একই অনুপাতে স্টে করে, অর্থাৎ বাষ্পের সংযুক্তি আর তরলের সংযুক্তি সেম হয়, মানে এরা অপরিবর্তিত সংযুক্তিতে ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়। তরলেও যা অনুপাত থাকবে বাষ্পেও সেম অনুপাত থাকবে। তো এদেরকে আমরা বলছি অ্যাজিওট্রোপ বা স্থির স্ফুটনাঙ্ক মিশ্রণ। অ্যাজিওট্রোপ দু রকমের হয়, একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ আর একটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ। সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ কাদের বলছি? যারা মূলত ধনাত্মক বিচ্যুতিযুক্ত অনাদর্শ দ্রবণ, তারাই এই সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ দেয়। তার কারণ কি? কারণটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতিযুক্ত অনাদর্শ দ্রবণ আমরা একটু আগেই দেখে এলাম বাষ্পচাপ বৃদ্ধি করে। রাউল্টের সূত্র থেকে যেটা মান পাওয়ার কথা তার থেকে বাষ্পচাপ আমাদের বেশি হয় ধনাত্মক বিচ্যুতিযুক্ত অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে। এখন বাষ্পচাপের সঙ্গে স্ফুটনাঙ্কের একটা সম্পর্ক আছে, বাষ্পচাপ বাড়লে স্ফুটনাঙ্ক কমে এবং সেই কারণেই ধনাত্মক বিচ্যুতিযুক্ত অনাদর্শ দ্রবণ সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ দেয়, আর উল্টোটা হয় ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে। ঋণাত্মক বিচ্যুতিযুক্ত অনাদর্শ দ্রবণ সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ দেয়, কারণ ওদের বাষ্পচাপ কম হয়, বাষ্পচাপ কম হলে স্ফুটনাঙ্ক বাড়বে, সেই কারণে ওরা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ দেয়। তাহলে দু ধরনের উদাহরণ আমাদের মনে রেখে দিতে হবে। যেহেতু ধনাত্মক বিচ্যুতি আর ঋণাত্মক বিচ্যুতির এক্সাম্পল মনে রাখছই, কাজেই অ্যাজিওট্রোপ দুটোর উদাহরণ আর আলাদা করে মনে রাখার দরকার নেই, এমনি মনে থেকে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধিই থাক, এরপর থেকে কন্টিনিউ হবে।